শবনম আমার মেয়ের মতো, তাই শবনম যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে আসবো। আমারে মাফ করবেন রঞ্জা দিদি, যে ভুল আমি করেছি সে ভুল আর কখনো করব না। মাপ তুমি আমার কাছে নয়, তুমি তোমার মেয়ের কাছে চেয়েছো, তাতেই আমার হয়েছে। আমি বুঝতে পারি রবিউল দাদা, গ্রামের লোকেরা তোমার মাথা খারাপ করে দেয়, ওরা তোমায় উস্কায় আর তুমি অমনি মাথা গরম করে দাও। দোষ তোমার নয়, তবুও রবিউল দাদা, গ্রামের লোকেদের চেয়ে তুমি তোমার মেয়ের উপর বেশি ভরসা রাখো। কত গুণী মেয়ে তোমার, কত ভাগ্য করলে এরকম একটা মেয়ে হয়। আপনি ঠিক করেছেন রঞ্জা দিদি, ঠিক কইছেন আপনি। আমি অক্ষম বাপ, আমার ওর বাপ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আব্বু, এখন কেন এসব কথা বলছো? তুমি থামবে? যেটা সত্যি সেটাই তো বলছি রাম্মু। সত্যি কথা বলতে দোষ কিসের, লজ্জাই বা কিসের বল? আপা, একটু চা খেয়ে যান। আপনার তো আর আমাদের ঘরে খাবার জন্য কোনো নিয়ম নিষেধ নেই। না ভাবি, আমি চাটা খেয়েই বেরিয়েছি। যশরাও আজকে চলে গেল, শবনমও চলে এলো, বাড়িটা বড্ড ফাঁকা। তবে কাল তো লক্ষ্মী পুজো, মনে আছে তো? প্রত্যেকবার লক্ষ্মী পুজো ও কিন্তু সকাল থেকে আমাদের বাড়িতে থাকে, আর তোমরা রাত্রিবেলা গিয়ে প্রসাদ খেয়ে এসো। কেমন রবিউল দাদা? সে কি আর বলতে হবে রঞ্জা দিদি, আমি সেই আপনাদের বাড়িতে ছোটবেলা থেকে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে খেতে বড় হয়েছি। আমরা ঠিক চলে যাবো রাত্রিবেলা। হ্যাঁ, তুমি আর ভাবি যাবে, শবনম কিন্তু সকাল থেকে থাকবে। আমারে আর লজ্জা দেবেন না রঞ্জা দিদি, শবনম আপনার মেয়ে, আপনি যেমন বলবেন, যেমন আদেশ দেবেন শবনম তেমনই চলবে। শবনম, রঞ্জা পিসি যেমন বলবে তেমনই করবে, যখন যেতে বলবে তখনই যাবে, কেমন? হ্যাঁ, তার পরের দিন থেকেই তো আমার কলেজ। এই তোর মনে আছে তো, শনিবার দিন আমাদের একটা নেমন্তন্ন আছে। হ্যাঁ, মনে আছে রঞ্জা পিসি। নেমন্তন্ন কোথায়? আমরা তো কিছু জানি না, পাড়ায় কিছু কি? না না, ওই যে যশ এসেছিল না, আমার ভাইপো, সেই দিন ওদের বিয়ের অ্যানাউন্সমেন্ট। ও, বিয়ে ঠিক হয়ে গেছে? পাত্রী নিশ্চয়ই ডাক্তার, অনেক বড় লোক বাড়ির মেয়ে, তাই না? এসেছিল তো, ওই তো রোহিণী, রোহিণীর সাথে যশের বিয়ে হবে। তুমি যখন গিয়েছিলে তখন তো ও ছিল, ও এসেছে ওদের সঙ্গে, রোহিণী যশের বউ হবে। আপনি কলকাতা যাচ্ছেন আপা? বৌদি এখনো ফোন করেনি, ফোন করলে যাব। তবে যশ কিন্তু আমাকে বারবার বলেছে, অবশ্য রোহিণীও বলেছে, আমি যদি যাই তাহলে শবনমকে নিয়ে যাব, আমরা একসাথে ফিরেও আসবো। ও রবিউল দাদা, তোমার কোনো আপত্তি নেই তো? আপনি আমায় এক কথা বলে আবার কেন লজ্জা দেন রঞ্জা দিদি? আমায় আর লজ্জা দেবেন না, আমি তো বলেছি শবনম আপনাদের মেয়ে, আপনারা যেমন বুঝবেন, যেমন বলবেন তো তেমনই চলবে। গায়ের লোকের কথা আমি আর কোনো রকম পাত্তা দেব না, এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বার করে দেবো। আমি তো শবনমের আম্মুকে বলে দিয়েছি, এরপরে যে কেউ হোক একটা কথা মেয়ের ব্যাপারে বলতে আসবে, সোজা বলে দেবে যে বড় বাড়ির লোকের কাছে গিয়ে বলতে। আমাদের মেয়ে হতে পারে, কিন্তু ওর অভিভাবক হচ্ছে বড় বাড়ির লোক, সে বেলায় কিন্তু কেউ কথা বলতে যাবে না, আপনাদের বাড়িতে গিয়ে একটা কথাও বলবে না। এই বুদ্ধিটা যদি তুমি আগে বার করতে রবিউল দাদা, তাহলে তোমার মেয়ের এত কষ্ট হতো না। সেই তো, তোমায় যদি কেউ কিছু বলে তুমি কোনো দোষ ঘাড়ে নেবে না,
আমাদের বাড়ি দেখিয়ে দেবে আর বলে দেবে আমি আর কাকামণি সব বুঝে নেব, কেমন? আচ্ছা ও রঞ্জা পিসি অনেক কথা বলেছো, এবার তোমাকে সিমুই খেয়ে এই বাড়ি থেকে যেতে হবে। না। আম্মু তুমি রঞ্জা পিসির জন্য একটু সিমুই বানাও তো, রঞ্জা পিসি কিন্তু সিমুই খেতে খুব ভালোবাসে। না খেয়ে এই বাড়ি থেকে এক পাও তুমি নড়বে না। শোন না শবনম, পাগলামো করিস না, অনেক বেলায় ভাত খেয়েছি। আর শোন না, আমি কি তোদের বাড়িতে লজ্জা পাই বল? তুই লজ্জা পাই না তো? আমি তো যখন ইচ্ছা এসে খেয়ে যাব, কিন্তু আজকে না, আজকে পারবো না, আরেকদিন আসবো, কেমন? ঠিক বলছো? একদম ঠিক বলছি। ভাবি, বাড়ি ঘরদোরের যা অবস্থা, এতদিন তো সবাই ছিল, ঘরদোর পরিষ্কার করা হয়নি। আনোয়ার পারবে না একা একা, ওর সাথে একটু হাতে হাত লাগাতে হবে। আমি আরেকদিন আসবো, আজ আসি। আচ্ছা আসি গো। তোমার মনে থাকবে তো, লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আলপনা কিন্তু তুমি দেবে, কেমন? মনে থাকবে। বলছি তুমি একা একা যাবে? ও হ্যাঁ, তাই তো। তুই চল আমার সঙ্গে। আমি যাব? হ্যাঁ চল। আমি একা একা যেতে পারবো না বলে তুই আমাকে পৌঁছে দিবি, তারপর তুই আবার একা একা ফিরতে পারবি না বলে আমি তোকে পৌঁছে দেবো, আবার তুই পৌঁছে দিবি। যা তো, তুই ঘরে যা। আর শোন, লেখাপড়ার যা ক্ষতি হয়েছে সমস্ত লেখাপড়া করে পুষিয়ে নে, কেমন? আর যাই, আবার আসবো। মনে থাকবে, লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আমাদের বাড়িতে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আরে বাবা, জ্ঞান হওয়ার পর থেকেই তো আমি তোমাদের বাড়ি লক্ষ্মী পুজো গিয়ে আনন্দ করছি, মজা করছি। তুমি তো বারবার আমি মনে করে দিচ্ছ কেন বলো তো? না না, ওই আর কি। রবিউল দাদা, আসি গো। আচ্ছা, সাবধানে যাবেন। ভাবি, আসি। আচ্ছা, আবার আসবেন আপা। আসবো গো, আসবো। আমার কি আসার কোনো ঠিকঠাক থাকে নাকি? আমি তো হুটহাট চলেই আসি। আর কি বলো তো, তোমার মেয়ে দুদিন আমার বাড়িতে না গেলেই আমি তো ওকে চোখে হারাই, তখনই দেখতে চলে আসি। না গো, আমি বুঝতে পারি ওর কত লেখাপড়ার চাপ। সকালবেলা কলেজ যায়, কত রাত করে বাড়ি ফেরে। তবু কি করব বলো, শবনমকে ওর রঞ্জা পিসি না দেখতে পেলে রঞ্জা পিসির বুকের ভেতরটা হাঁক পাক করে। না, তোরও যে করে না সেটা আমি বলছি না। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, বুঝলি তো? মনে মনে থাকবে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে যে তোমার বাড়ি আমাকে লক্ষ্মী পুজোর দিন যেতে হবে। আমার বাড়ি তোমাকে লক্ষ্মী পুজোর দিন যেতে হবে, কেমন? আসছি। আসি গো। আম্মু, হ্যাঁ আব্বু। আমি তোমার আম্মুরে বলেছি, ওই মুর্শিদাবাদে যে আমাদের আত্মীয়রা থাকতো না, তারা ওই আমার খালাত ভাই, তারা আসছে ওই কদমগাছিদের জমি কিনে বাড়ি করে আসছে। তার বউয়ের বোধহয় বাচ্চা কাচ্চা হবে, সেই কারণে তোমার একটু দেখাতে চায়। আমাকে? আমি তো এখনো ডাক্তারই হয়নি, আমাকে কি দেখাবে? বারে, এতদিন ধরে তুমি ডাক্তারি পড়ছো, এখনো ডাক্তার হওনি? না না, আমি জানি তুমি অনেক বড় ডাক্তার হয়ে গেছো। আম্মু, আব্বু কি বলছে দেখেছো? আব্বু, তোমার মেয়ে না এখনো ডাক্তার হয়নি। ডাক্তারি কোর্স শেষ করতে 4.5 বছর লাগে, পাশ করতে 5 বছর লাগে, তারপর তোমার মেয়ে ডাক্তার হবে। তারপর হাউস স্টাফশিপ পড়তে হবে, মানে হাসপাতালে থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, বুঝলে আব্বু? এত কিছু তো আমি বুঝি না আম্মু, আমার পেটে তো তেমন বিদ্যে নেই রে আম্মু। তবে এইটুকু বুঝি, আমার মেয়ে 3 বছর ধরে ডাক্তারি পড়তে পড়তে ডাক্তারি অনেক কিছু শিখে গেছে। আর এই কথাগুলো তো আমি ওদেরকে গিয়ে বলে বোঝাতে পারবো না, তোমাকে ওদের কাছে গিয়ে এই কথাগুলো বলে বোঝাতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি না গিয়ে বোঝাবো। শোন, একদিন আব্বুর সঙ্গে চলে যাস, গিয়ে ওই পোয়াতি বউটাকে দেখে আসিস, আর যা যা জ্ঞান দেবার সব দিয়ে আসিস। হ্যাঁ, একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে বলিস। হ্যাঁ, আর শুনেছি ওদের অনেক পয়সা কড়ি আছে, যদি কলকাতায় যেতে চায় তাহলে তোর হাসপাতালে নিয়ে যেতে বলিস, তাহলেই তো হয়ে গেল। দেখলে? আমার আম্মুটা কত কিছু শিখে গেছে, কত কিছু জেনে গেছে। আমার মেয়ে যে ডাক্তার, আম্মুকে এটুকু না জানলে চলে? তা ঠিক, তা ঠিক।
আম্মু তাহলে ওদের কি বলবো? ওরা তো ফোন করছে প্রায়। তুমি ওদেরকে বলো আমি যাব, ঠিক আছে? আমি একদিন সময় করে না হয় তোমার সাথে যাব। ওম খড়বংশরতনং গজেন্দ্রবদনং লম্বোদর সুন্দরম প্রশান্তপদ গন্ধ লুব্ধ মধুপ ব্যয়লেলো গণ্ডলস্থলম দন্তাঘাত বিধারিতারি রুধিরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদাম কামোদাম লুব্ধ মধুপ ব্যয়লেলো গণ্ডলস্থলম দন্তাঘাত বিধারিতারি রুধিরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদাম কামোদাম এষ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি বিঘ্ন বিনাশায় সিদ্ধিদাতা গাং গণপতয়ে নমো নমঃ এতদ বদ্যাং গণেশায় নমঃ এতৎপুণ্যং গণেশায় নমঃ ইদং স্থানাং গণেশায় নমঃ রূপং গণেশায় নমঃ। বাবা, তোর দেখছি বাড়াবাড়ি শেষ নেই। ও মা, ও তো বসেইনি ওখানে, দূরে দাঁড়িয়ে আছে। এ তোর বাড়াবাড়ি কি দেখলে তুমি? না রে শবনম, তুই না। দেখ দেখ, প্রণাম করছে যেন আমাদের বাড়ির মেয়ে। আরে লক্ষ্মী পুজোতে তোরা তো প্রণাম করার কি দরকার রে? আমি তো দুর্গাপূজাতেও প্রণাম করি বট্টাম্মি। ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে আসি, তোমরা সবাই প্রণাম করো, সেই দেখে দেখে আমারও প্রণাম করার অভ্যেস হয়ে গেছে। বড় হয়ে গেছি, কিন্তু সে অভ্যেসটা আর বদলাতে পারিনি। আর তাছাড়া বট্টাম্মি, প্রণাম করা তো কোনো দোষের নয়। না মা, কোনো দোষের নেই, কোনো দোষের নেই। করো করো, ভালো করে প্রণাম করো। এর পরের বাড়ি পুজোটা না হয় তুমি করো। ও যদি এটা করতে পারতো মা, তাহলে আমার থেকে বেশি আর খুশি কেউ হতো না। খবরদার রঞ্জা, বাড়তে বাড়তে একবারই সীমা ছাড়িয়ে যাচ্ছ। কোনো কথাই তোমার এখন মুখে আটকায় না। রাগ করছো কেন বট্টাম্মি? লক্ষ্মী পুজো যদি করতেই হয়, আমি আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর এনে পুজো করব। লক্ষ্মী পুজো করলে তো কেউ আর আমাকে ফাঁসিতে চড়াবে না। শুধু শুধু পুজো আচ্ছার দিনে কেন রাগ করছো বলো? তোমার কি আমাকে দেখলেই গা জ্বলে যায়? যদি সেটাই হয় তাহলে এরপর থেকে আমি আর কখনো তোমার সামনে এসে পড়বো না। দেখেছিস ছোট, শুনেছিস? শোন শোন, কথাটা শোন। কথা তো তুমি শুরু করলে দিদি। ও তো দূরে দাঁড়িয়ে দেখছিল, প্রণাম করছিল। কই, এই তো আনোয়ারও তো রয়েছে এখানে, তাকে তো তুমি একটাও কথা বললে না কিছু। বেছে বেছে সবসময় তুমি ওকে কেন কথা শোনাও? আমাদেরও তো খারাপ লাগে। তোমার দেওরকে মেয়েটা কত যত্ন করে। কি করলে ভালো থাকবে, কি খাওয়ালে ভালো হবে, সব সময় তুমি তো দেখো। সবার জন্য তো সে কিছু না কিছু করে। তোদের জন্য করে, তাই ওর মুখের ওপর তোরা কোনো কথা বলতে পারিস না। আমি ওর কাছ থেকে বাড়তি কোনো সুবিধে নিই না, আর বেঁচে থাকতে কোনোদিন নেবও না। এত বড় গলায় কোনো কথা বলা যায় না। এমনও তো হতে পারে তোমার শরীর টরীর খারাপ হলো, ঠাকুর না করুক, তোমাকে হাসপাতালে ভর্তি হতে হলো, তখন হয়তো শবনম নয়, শবনমের মতো কেউই হাসপাতালে রইল। তাকে দেখে তো তুমি বুঝতে পারবে না সে কোন ধর্মের মানুষ।
সে তো গায়ে লিখে বেড়াবে না যে সে কোন ধর্মের। তখন তুমি কি করবে? তার সেবা টেবা নেবে না, নাকি তাকে দুচ্ছাই করবে? হয়তো তুমি কথাও বলতে পারবে না, তখন এমনও তো হতে পারে। তুইও বোধহয় চাস আমার ওই রকম অবস্থা হোক, আর যাত্রার হাতে সেবা নিয়ে আমার জীবনটা কাটুক, তার আগে আমি মরে যাব। আমার মরাই ভালো। বর্ঠাম্মি, কাজ করতে করতে কখনো তো তোমার হাত কেটে গেছে, আমারও কাজ করতে করতে অনেক সময় হাত কেটে যায়। কখনো দেখেছো সেই রক্তের রং? আমাদের দুজনেরই রক্তের রং কিন্তু লাল। আমি তো আবার ডাক্তারি পড়ি, তাই আমি জানি যে মানুষের ভেতরে সবকিছু এক, শুধু বাইরেটাই আলাদা। তাও যদি তুমি বলো যে আলাদা, তবুও তো আমরা মানুষ। তুমি মানুষকে এতটা ঘৃণা করবে? কখনো দেখেছো তুমি? তোমার হাত কেটে গেলে যেমন রক্ত পড়ে, আমারও হাত কেটে গেলে তেমন রক্ত পড়ে। তোমার কষ্ট হলে যেমন চোখে জল পড়ে, আমারও তেমন কষ্ট হলে চোখে জল পড়ে। রঞ্জা পিসা, আমাকে তুমি কেন বলো তো বারবার এ বাড়িতে ডাকো? রঞ্জা পিসা আমাকে না ডাকলে আমি কিন্তু এ বাড়িতে কোনো দিনও আসতাম না। আমি আজ তোমাকে বলে দিচ্ছি রঞ্জা পিসি, তুমি আর আমাকে এ বাড়িতে ডেকো না। তোমার যদি আমাকে এ বাড়িতে ডাকার থাকে, তাহলে তুমি আমার সাথে বাইরে এসে দেখা করো। না না শবনম, কি রে, এক নিমেষে ভুলে গেলি এ বাড়িতে আরো দুটো মানুষ তোকে কম ভালোবাসে না? আমি তোর দাদু। যা না, যা দাদুকে গিয়ে বলগে, যা যে দাদু, এখন থেকে রঞ্জা পিসির সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে দেখা করব, আর বাড়ির ভেতর আসবো না। যা না, বলগে যা। ঠাড়ে ঠোরে ছোট, তুই আজকাল বড্ড কথা শোনাস আমাকে। হ্যাঁ, এ বাড়িটা নাকি আমার নয়, এ বাড়িটা নাকি তোদের। এতদিন তো জানতুম যে আমি হচ্ছি এই বাড়ির গিন্নি, এখন তো তুই এ বাড়ির ছোট গিন্নি। তাই আমার মুখের উপরে অপমান করতে ছাড়িস না কো। অপমান তোমাকে করিনি দিদি, তবে সত্যের খাতিরে দুটো কথা বলেছি। কখনো কখনো সত্যি কথা না বললে পুজো করব কি করে? ঠাকুরের দিকে মুখ তুলে চাইবো কি করে বলো তো? দেখো, বিয়ে হয়ে এসে তো তোমার আশ্রয়ে বড় হয়েছি। তোমাকে যতটা ভালোবাসি, হয়তো আমার নিজের দিদিকেও আমি ততটা ভালোবাসিনি। কিন্তু তার মানে তো এই না যে আমি শবনমকে ভালোবাসি না। কি করি বলো, ওকে না দেখেও যে আমরা থাকতে পারি না। ওই করেই তো এ বাড়িতে আসার পাকা বন্দোবস্তটা সে করে নিয়েছে। এই তো সেদিন রোহিণী এলো, বাবা কি অশান্তি, ওই মেয়েকে নিয়ে কি অশান্তি, তার চলন বলন নিয়ে কি অশান্তি না হলো। একটা দিনও মেয়েটা শান্তি পেয়েছে? শান্তি পেয়েছে একটা দিনও? হ্যাঁ, কি কষ্ট নিয়ে মেয়েটা যে চলে গেল সে তো আমি জানি না। অশান্তি কেন মা? শবনমের জন্য অশান্তি? শবনম যশের সঙ্গে কথা বললে রোহিণী রেগে যেত। যশ শবনমের হয়ে কথা বললে রোহিণী রেগে যেত। এটা আসলে অশান্তি নয় মা, এটা ভয়। অথচ কালকে ওদের আশীর্বাদ, বিয়ে রেজিস্ট্রেশনও হতে পারে।
বৌদি তো ফোন করে সেরকমই বলল, দুদিন বাদে যে স্বামী হবে তাকে নিয়ে এত ভয়। আর সেই ভয় কার জন্য? শবনমের মতো একটা মেয়ের জন্য, যার কোনো দামই নেই। কেন এত ভয় পাচ্ছ বলো তো তোমরা মা? এটাই তো আমি বুঝতে পারছি না।